আছো সকলে? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আর আমি অনেক দিন ভিডিও দিতে পারিনি, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। আমি মাঝে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, আর কেন ভিডিও দিতে পারিনি, কী কারণ, তোমাদেরকে চলো ভিডিওর মাঝে বলছি। আর আমি না, যে ভিডিও দেওয়ার আগে মানে যে কদিন ভিডিও দিতে পারিনি, তার আগে বিষ্ণুপুর ঘুরতে গেছিলাম। তো তার ভিডিওটা তো আর দিতে পারিনি, কারণ মাঝে আমি অসুস্থতার জন্য কিছুদিন ভিডিও দিইনি, মানে শরীর পারমিট করছিল না। তো সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে চলো শেয়ার করছি, যে আমরা কিভাবে বিষ্ণুপুর গেলাম, কিভাবে মজা করলাম। বিষ্ণুপুর যাওয়ার জন্য 8:10 বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল, কারণ আমরা 8:26 রূপসী বাংলা এক্সপ্রেস ধরবো। আর আমাদের টিকিট আগে থেকেই কাটা ছিল, আর তার জন্য আগে থেকে বেরোয়নি। আর আমার বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 5 মিনিট। তারপরে স্টেশনে এসেও বাইকটা গ্যারেজে রেখে দিল, আর একটু অপেক্ষা করে আমাদের ট্রেন এলো। আর ট্রেনে যেহেতু আমাদের রিজার্ভেশন করা ছিল না, তো একটুখানি আমাদের দাঁড়িয়েই যেতে হলো, বেশ কিছুটা আর কি, কারণ ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল। তারপরে শেষের দিকে একটু বসার সিট পেয়েছিলাম, ওই বেশ কিছুক্ষণ, ধরো 15-20 মিনিট। তারপরে এদিকে দেখো বিষ্ণুপুর চলে এসেছি। বিষ্ণুপুর নেমে একটুখানি ঘুরে দেখছিলাম। আমরা দুজনেই এসেছিলাম, আমাদের সাথে আর অন্য কেউ আসেনি। আর আমরা একটু হেঁটে হেঁটে আর কি দেখছিলাম যে কোন দিকটা দিয়ে কোন দিকটা যাই। প্রথমেই আমরা বাস স্ট্যান্ডে চলে গেলাম টোটো ধরে, সেখানে একটু সকালের ব্রেকফাস্ট করে নিলাম, কচুরি তরকারি। তারপরে এখান থেকে টোটো ভাড়া করলাম। আর ওরা যেটা বললো, ওদের সরকারি রেট হচ্ছে পার আওয়ার 200 টাকা, প্রতি ঘন্টায় 200 টাকা নেবে, আর ওরা সবটা ঘুরিয়ে দেখাবে। ওরা আর একটাও বলেছিল যে ওরা 500 টাকা নেবে সবটা ঘুরিয়ে দেখানোর জন্য। আমরা জিজ্ঞাসা করলাম যে কতটা টাইম লাগবে, ওরা বললো যে ওই 2.5 ঘন্টা বা 5-10 মিনিট এদিক ওদিক হতে পারে। তো দেখো আমার হিসেবটা তো একই হচ্ছে, যদি প্রতি ঘন্টায় 200 টাকা নেয়, তো 2.5 ঘন্টার জন্য 500 টাকা, সেটা একই হচ্ছে। তাই আমরা পার আওয়ারের হিসাবেই টোটোটাকে ভাড়া করলাম, যে আমাদের যত ঘন্টা হবে আমরা সেই অনুযায়ী টাকা দিয়ে দেবো। আর খাওয়া দাওয়া করে টোটোতে চাপলাম 10:40-এ। টাইমটা দেখে নিলাম, কারণ যেহেতু আমরা ধরো প্রতি ঘন্টায় টোটো বুক করেছি, তো যত ঘন্টা হবে সেই অনুযায়ী টাকা দিয়ে দেবো। ওনারা তো বলেছিল যে 2.5 ঘন্টার মধ্যে মানে পুরোটা ঘুরিয়ে শেষ করে দেবে। তো আমরা দেখা যাক যে সুন্দরভাবে কতক্ষণের মধ্যে পুরো জায়গাটা আর কি বিষ্ণুপুরটা ঘুরে দেখে শেষ করতে পারি। তারপরে প্রথমেই আমরা টোটো করে এলাম রাসমঞ্চে। আর এখানে প্রথমেই টিকিট কাউন্টার থেকে একটা টিকিট, মানে দুটো টিকিট কেটে নিলাম দুজনের। আর এখানে পার হেড টিকিট মূল্য ছিল 25 টাকা। আর এই টিকিটেই কিন্তু সমস্ত বিষ্ণুপুরে যা যা কিছু আজকে ঘুরে দেখবো এই টিকিটেই হয়ে যাবে। আর এই টিকিটটা না অন্য আরও 2 জায়গা থেকে কাটা যায়, কিন্তু সবাই দেখলাম যে যাত্রাটা রাসমঞ্চ থেকেই প্রথম শুরু করছে। তারপরে টিকিট কেটে রাসমঞ্চর ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরটা না মানে সেই ভুলভুলাইয়া টাইপের, এইদিক ওদিক অলি গলি, জায়গাটা না খুবই সুন্দর। আর সত্যি অনেকক্ষণ সময় কাটানোর মতোই একটা জায়গা। আমরা রাসমঞ্চে অনেকক্ষণ সময় কাটিয়েছি, অনেক ছবি তুলেছি, অনেকক্ষণ দাঁড়িয়েছি। বলছি না, জায়গাটা খুবই সুন্দর লেগেছে। তারপরে রাসমঞ্চ থেকে বেরিয়ে দেখতে গেলাম দলমাদল কামান। আর এটা না মল্ল রাজাদের তৈরি লোহার সর্ববৃহৎ কামান। এটা এর আগে আমি পড়েছি ইতিহাস বইতে, ছবিও দেখেছি, আজকে প্রথম সামনে থেকে দেখলাম, ভীষণই ভালো লাগলো। তো এখানে খানিকক্ষণ সময় কাটালাম, আর মনে হচ্ছিল এটা একটু বাড়ি নিয়ে চলে যায়, কেউ কিছু বললে এই কামান দিয়ে উড়িয়ে দেবো। তো সেটা নয়, এটা মজা করছিলাম। তারপরে রাস্তা দিয়ে টোটো করে ঘুরে ঘুরে দেখছিলাম যে দেখো সাইডে প্রচুর টেরাকোটার কাজের দোকান আছে। বিষ্ণুপুরে তো মেনলি ধরো টেরাকোটার কাজের জন্যই বিখ্যাত। তারপরে দলমাদল কামানের পাশেই ছিল ছিন্নবস্তা মায়ের মন্দির, সেখানে মন্দিরে একটু সময় কাটালাম। তারপরে এদিকে এলাম স্থানীয় দোকানগুলো দেখতে। তো দোকানের এই যে টেরাকোটার জিনিসপত্রের কাজগুলো দেখে তো চোখ সরাতেই পাচ্ছিলাম না, এত সুন্দর সুন্দর নিখুঁত হাতের কাজ। তো এইগুলো দেখলে তো আমার মনে হয় সমস্তটা বাড়ি নিয়ে চলে যায়, সেটা তো আর সম্ভব নয়, কিন্তু ওই কিছুটা আর কি কেনাকাটা করব বলে একটু দেখছিলাম। দোকানে এসে দাম জিজ্ঞাসা করছিলাম কোনটার কত দাম। তো এই জিনিসপত্রগুলো না এমনি আমি ভীষণ পছন্দ করি, এরকম মাটির জিনিস, টেরাকোটার জিনিস। আর এখানে না ঘোড়াটা তো প্রতি দোকানে আছে। আর এখানে এলেই দেখো বোঝা যায় যে মাটির জিনিসপত্র দিয়ে যে টেরাকোটার কত ধরনের কত সুন্দর জিনিস হতে পারে। যারা ধরো এরকম মাটির জিনিস দিয়ে ঘর সাজাতে পছন্দ করো, তাদের জন্য এগুলো একদম পারফেক্ট দোকান। স্থানীয় দোকানগুলো একটু ঘুরে তারপরে টোটো করে এলাম জোড়া মন্দিরে। আর এদিকে জোড়া মন্দিরের ভেতরে ঢুকে এলাম। আর খুব এতে জায়গাটাও ভীষণ সুন্দর।
আর আজকের ওয়েদারটাও না খুব সুন্দর ছিল। প্রথমে যখন সকালে বেরিয়েছিলাম একটু আর কি কুয়াশা মেঘলা ছিল, তো তারপরে আস্তে আস্তে খুব সুন্দর রোদ উঠে গেল। তারপরে এইদিকে দেখো ওই জোড়া মন্দিরের বাইরেই হাট বসেছিল। তো সেখানে হাট মানে কি বলতো, ওই যে মানে পেতে জিনিসপত্র বিক্রি করে এই ধরনের হাট বসেছিল। এখানে ওই যে টেরাকোটার জিনিসপত্র ছিল, আর এখানে এই যে ধরো জামা কাপড় এই সমস্তগুলোও কিন্তু ছিল। আর দোকানের তুলনায় এই হাটের জিনিসপত্রের দাম একটু কম নিচ্ছিল, কারণ ধরো আমি একটা মূর্তি জিজ্ঞাসা করলাম, দোকানে 120 দাম বললো, আর এখানে সেটা বললো 100 টাকা। কিন্তু ফিনিশিংয়ের একটু এদিক ওদিক আছে আমার মনে হলো, মানে দোকানে জিনিসপত্রের ফিনিশিংগুলো একটু বেশি ভালো লাগছিল। তো যাই হোক, এখান থেকেও একটু সামান্য কেনাকাটা করলাম। আর মাটির ধরো প্রচুর কিছু কেনাকাটা করে নিয়ে যেতে পারবো না, কারণ আমরা যেহেতু ট্রেনে এসেছি, মাটির জিনিসপত্র ভেঙে যাওয়ারও সম্ভাবনা আছে। তো আর কি তাও যেটুকু মানে কিনতে ইচ্ছা হচ্ছে সেটুকুই আর কি কিনছি। তারপর জোড়া মন্দিরের পাশেই ছিল এই মন্দিরটা, এর নামটা এখন আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু ওর পাশেই আর কি এই মন্দিরটা ছিল। তারপরে এই মন্দিরটায় এলাম, আর এর চারপাশটা এত সুন্দর গোছানো পরিপাটি। এখানে না যে যে মন্দিরগুলো যাচ্ছি সমস্তটা চারপাশটাই ভীষণ সুন্দর গোছানো পরিপাটি। আর বারবার কিন্তু বলছে যে মাঠের মধ্যে না যেতে, কারণ ধরো মাঠের মধ্যে গেলে এই ধরো কেউ কিছু ফেললো বা পায়ের মানে বিভিন্ন মানুষের পায়ের দিয়ে যাবে, তো ঘাসগুলো নষ্ট হতে পারে, তো সেই জন্য ভেতরে মাঠের ভেতরে যেতে বারণ করছে। আর এখানে দেখো এটা হচ্ছে তুলসী মঞ্চ, আর তার পাশেই হচ্ছে ভোগ কক্ষ। এখন আর এখানে ভোগ রান্না হয় কিনা জানি না, কিন্তু আগে এখানেই ভোগ রান্না হতো। তো ভোগ কক্ষটা দেখো যে অনেকটা কিন্তু বড়। তো এইগুলো দেখতেও না ভীষণ ভালো লাগে, যারা ধরো স্থাপত্য দেখতে ভীষণ পছন্দ করো তাদের তো ভীষণই ভালো লাগবে। আর আগেকার কিভাবে সব কিছু হতো এগুলো দেখতেও না মানে ভীষণ উৎসাহ জাগে, যে কেমন কি হতো, কি ধরনের কাজগুলো। অনেক কাজ ধরো বিভিন্ন পুরনো বহু বছরের মন্দির, তো কাজগুলো অনেকটাই ধরো নষ্ট হয়ে গেছে, কিন্তু কিছু কিছু কাজ আর কি রয়ে গেছে। তারপরে এলাম কালাচাঁদ মন্দিরে। আর এই মন্দিরটা মানে এখানে না বিভিন্ন ধরো যে মন্দিরগুলোর স্ট্রাকচারগুলো কিন্তু অনেকটা একই ধরনের। তারপর কালাচাঁদ মন্দিরটা ভালো করে ঘুরে দেখে টোটো করে চলে গেলাম রাধা গোবিন্দ মন্দিরে। আর এটা দেখো একটু দূর থেকে আর কি হেঁটে আসছি, তো মানে ভিডিওটা আর কি অনেক বড় হয়ে যাচ্ছিলো বলে এত ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছে, আমার হাঁটাটা মনে হচ্ছে এত মানে জোরে জোরে দৌড়ে আসছি, তো সেটাই আমি দেখছিলাম। তারপরে এদিকে রাধা গোবিন্দ মন্দিরের মধ্যে প্রবেশ করলাম, আর বললাম না যে এখানের মন্দিরের স্ট্রাকচারগুলো কিন্তু ওই মোটামুটি একই ধরনের। আর অনেক কিছু ধরো অনেক পুরনো হওয়ার জন্য যে স্থাপত্যগুলো আর কি সেগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে অনেকটাই, কিন্তু কিছু কিছু আছে। আর এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরের পাশে রথ, আর রথ দেখে একটু এগিয়ে যাচ্ছি। আর ওটা হচ্ছে নাট্যমঞ্চ, আগে হয়তো এখানে নাটক এরকম কিছু হতো, আমি তো এখন জানি না। তারপরে এগুলো দেখে চলে গেলাম লালমাত দেখতে। আর মন্দিরের দূরত্বগুলো না খুব কাছাকাছি, খুব একটা দূরত্বের না। এত অবধি দেখতে আমাদের 1:20 মতো সময় লাগলো। আর এরপরে খিদে পাচ্ছিল, তাই খাওয়া দাওয়া করতে যাব, তাই টোটো দাদা যে ছিল তাকে জিজ্ঞাসা করলাম যে কোন জায়গাটা গেলে ভালো হবে। উনি 2-3টে জায়গা সাজেস্ট করলেন, তার মধ্যে আমরা গৃহিণী বলে একটা রেস্টুরেন্ট ছিল সেখানে এসেছিলাম দুপুরের খাওয়া দাওয়া করার জন্য। আর আমরা অর্ডার করেছিলাম ভেজ ফ্রাইড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান, কিন্তু রুটির আইটেম মেনুতে থাকলেও রুটির আইটেম কিন্তু সেদিনকে পাওয়া যায়নি, তো সেটাতেই একটু হতাশ হয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করার পর এসেছিলাম মদনমোহন মন্দিরে। আর এই মন্দিরটাই না অন্যান্য মন্দিরের তুলনায় দেখো মানে একটু স্থাপত্যের যে কাজগুলো সেগুলো একটু বেশি ভালোভাবে আছে, মানে নষ্ট একটু কম হয়েছে। কারণ আগের যে মন্দিরগুলো দেখছিলে সেগুলো তো দেখলে যে অনেকটাই কিন্তু মানে স্থাপত্যগুলো নষ্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দেখো স্থাপত্যের কাজগুলো কিন্তু অনেকটা ভালোভাবে বোঝা যাচ্ছে, বা যে লেখাগুলো আছে সেগুলোও কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে। তারপরে মন্দির থেকে ঘুরে, তাই মন্দিরের বাইরেই ছিল এরকম দোকান ছিল, তো সেই মার্কেটটাও একটু ঘুরে দেখছিলাম। এখন যেহেতু একটু বিকালের দিকে হয়ে গেছে, একটু মানে সকালের থেকে একটু তাড়াতাড়ি করছি আর কি, খুব একটা ঘুরে দেখতে পারছি না, কারণ ধরো সময়টাও অনেকটা হয়ে যাচ্ছে। তো তারপরে মার্কেট একটু ঘুরে দেখি, এখানেও জিনিসপত্রের কী বলতো দাম ওই মোটামুটি একই রকমই ছিল। তো যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই কেনাকাটা করা যেতে পারে, কারণ দামের হেরফের খুব একটা কিছুই নেই। আর এখানে দোকানগুলোতেও দেখো খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আর যেহেতু বিকালটা একটু বাড়ছিল, মানে দুপুরের পর ধরো ভিড়টাও কিন্তু ধীরে ধীরে আরও একটু বেশি বাড়ছিল। তারপর ওখান থেকে বেরিয়ে দুর্গের ক্ষুদ্র তোরণ
এটা দেখে আমরা ভেতর দিকে আবার প্রবেশ করলাম। এগুলো যে কত পুরনো জিনিস, কত পুরনো স্থাপত্য, কত কিছুর ইতিহাসের সাক্ষী যে এই ধরো রাজবাড়িগুলো, স্থাপত্যগুলো, সেটা আমরা তো জানিই না, আমরা শুধুমাত্র ইতিহাসেই পড়েছি। তো দেখতেই পাচ্ছি এসে যে কত আগে ধরো যখন এগুলো নতুন ছিল বা প্রথমের দিকে ছিল, কত ধরনের কত কিছু স্থাপত্য, কত শিল্পীদের হাতের কাজ ছিল। কারণ আগেকার যে স্থাপত্যগুলো ছিল সেগুলো ধরো প্রত্যেকটা ইঁটে ইঁটে এক একটা করে মানে স্থাপত্যের কাজ ছিল। তো সেগুলো ধরো একটা শিল্পীর তৈরি করতে কত সময় লাগে, সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো দেখেও ভীষণ খারাপ লাগছিল। তো যাই হোক, তোরণ গেটটা দেখে এদিকে এলাম মহারাজা বীর হাম্বির উদ্যানের দিকে। তো এখানে 5 টাকা করে একটা টিকিট না, কি বলতো, মেনটেনেন্স চার্জ নিচ্ছিল, কারণ এত বড় জায়গা, এটাকে তো ধরো মেনটেন করতেই হয়। তো টিকিট কেটে এদিকে এলাম লালজি মন্দির দর্শন করতে। বাইরেটা দেখলাম, এরপরে ভেতরে প্রবেশ করছি। আর এখানে তো ধরো বিভিন্ন জিনিসপত্র নষ্ট হতে শুরু করছে, তো সেগুলোকে একটু মেনটেন করা হচ্ছে, বিভিন্ন ধরো পুডিং দিয়ে আর দিয়ে একটু মেনটেন করা হচ্ছে ভেতরটা। তারপর এখানে সমস্তটা দেখে প্রবেশ করলাম রাধাশ্যাম মন্দিরে। আর এগুলো ছাড়াও না বেশ কিছু মানে আরও স্থাপত্য দেখেছিলাম, মন্দির দর্শন করেছিলাম। তো সব কিছুর ভিডিও করা হয়নি, বা বেশ কিছু জায়গার ভিডিও করতেও বারণ করছিল, তো সেগুলো তো আর তুলে ধরতে পারলাম না, যতটা পেরেছি ততটাই ভিডিও করেছি। তো এখানের মন্দিরটা চারপাশটা ভালো করে ঘুরে দেখছিলাম। আর এখানের মানে এই মন্দিরটা রাধাশ্যাম মন্দিরের ভোগকক্ষ হচ্ছে এটা। এই মন্দিরের ভোগকক্ষটা দেখো আরও অনেকটা বড়। তারপরে ওখানের মন্দিরটা দর্শন করে এখানে এলাম মহামায়ার মন্দির দর্শন করতে। আর আমাদের সাথে যে টোটোওয়ালা দাদা ছিলেন আমাদের, তিনি কিন্তু এই মন্দিরটা সম্পর্কে অনেকটা গাইড করে দিচ্ছিল, যে এখানটা মানে কিভাবে এই মন্দিরের পুজো শুরু হয়েছিল, কত বছরের পুরনো। তো অনেকটা উনি গাইড করছিলেন, যেহেতু আমরা কোনো গাইড নিইনি, কিন্তু উনি অনেকটা আমাদের গাইড করে দিয়েছিলেন। আর এই মন্দিরের পাশেই ছিল এই দোকানটা, এখানে বিভিন্ন পিতলের মূর্তি, জিনিসপত্র, জুয়েলারি, এই সমস্তগুলো ছিল। তো এখানটা দেখে নিয়ে তারপরে গেছিলাম জোর বাংলা মন্দিরে। এই মন্দিরটাও কিন্তু ছিল খুব সুন্দর, আর এই মন্দিরটা একটু অন্যরকম ছিল দেখো। আর এর যে স্থাপত্যের কাজগুলো, এই স্থাপত্যের কাজগুলো অনেকটা সুন্দরভাবে রয়ে গেছে দেখো। আমি ওই জন্য ধীরে ধীরে ভিডিওটা করছি কাছ থেকে, যে এক একটা আর কি মানে স্থাপত্যের যে সিনারিগুলো ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর করে বোঝা যাচ্ছে। আর এই যে মন্দিরের যে ডিজাইনগুলো আছে, মানে স্থাপত্যের ডিজাইনগুলো, এগুলো কিন্তু বিভিন্ন শিল্পকলায় এখনও ব্যবহার করা হয়। আমরা ধরো বিভিন্ন যে শাড়িগুলো, স্বর্ণচুরি, বালুচুরি, এই সমস্ত শাড়ির মধ্যেও কিন্তু এই ডিজাইনগুলোকে ব্যবহার করা হয়। আর এই মন্দিরটা এখন ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই মন্দিরটা শেষে আর কি আর একটা মন্দিরই আছে আর কি, বললেন যিনি আমাদের টোটোর দাদা ছিলেন, শ্যামরাই মন্দির। তো এটার পরে ওখানে যাব। আর প্রত্যেকটা মন্দিরের বাইরেই না মানে বিভিন্ন যে ছোট ছোট মার্কেট আছে, তো জিনিসপত্র যেখান থেকে ইচ্ছা, টেরাকোটার কেনার ইচ্ছা হলে যেখান থেকে ইচ্ছা সেখান থেকেই কেনা যায়। আর তারপরে মন্দিরটা দেখে বাইরে দেখো মার্কেটটা একবার দেখলাম যে এর বাইরে কি কি আছে। আর অন্যান্য যে জিনিসপত্রগুলো অন্য জায়গার মার্কেটগুলো দেখেছিলাম না, তার থেকে আমার এই মার্কেটটা মনে হলো জিনিসপত্রের দামটা আরেকটু রিজনেবল। আর এরপর যাব শ্যামরাই মন্দিরে। তো আজকে বিষ্ণুপুরের এটাই হচ্ছে আমাদের শেষ দেখা স্থাপত্য যে মন্দির, সেটা। তো এটা দেখে আমরা এখন বাড়ি চলে যাব। আর কতটা সময় হচ্ছে এটা দেখার পর তোমাদেরকে বলছি, চলো আগে শ্যামরাই মন্দিরটা দেখে নিই। তো আগের মন্দিরটা দেখলে একটু অন্য রকম, আর এই শ্যামরাই মন্দিরটাও কিন্তু একটু মানে স্ট্রাকচারটা সেটা একটু অন্য ধরনের। তো এখন একটু বিকাল হয়ে গেছে, ধরো রোদটা এবার যাবো করছে, হালকা হালকা রোদটা আছে। তারপর এখানে মন্দির দেখে এরপর যাব বাড়ি, কারণ আমরা 3:52 আরণ্যক এক্সপ্রেসটা ধরবো। আর মার্কেটটা এখানে আর তেমন খুব একটা ঘুরে দেখিনি, কারণ আস্তে আস্তে ট্রেনের টাইমটাও কিন্তু হয়ে আসছে। আর আমাদের পুরো বিষ্ণুপুরের এ সমস্ত কিছু দেখতে সময় লেগেছিল মোট 4 ঘন্টা। আর মাঝে খাওয়ার জন্য 50 মিনিট লেগেছিল, সেটা কিন্তু টোটো দাদা ধরেননি আর কি, মানে এই রেটের মধ্যে। কারণ তার সাথে আগে এই কথাটা হয়েই ছিল, উনি বলেছিলেন যে খাওয়ার মাঝের যে টাইমটা সেটা এর মধ্যে ধরা হবে না। তো সমস্তটা ওটা বাদ দিয়ে আমাদের বিষ্ণুপুরে সমস্ত কিছু ভালোভাবে দেখতে সময় লেগেছিল 4 ঘন্টা। তারপরে সমস্ত কিছু ভালো করে দেখে নিয়ে টোটোতে আমরা একদম স্টেশনে গিয়ে নেমেছিলাম। আর ট্রেনটা আজকে একটু অনেকটাই লেটে ছিল, তো স্টেশনে এখন অপেক্ষা করছি যে কখন ট্রেন আসবে তার জন্য। তারপর ট্রেনে করে মেদিনীপুর নামতে আমাদের সময় লেগেছিল 6:35।
35 মতো। আর আমি এদিকে স্টেশনে অপেক্ষা করছি, আর ও গ্যারেজ থেকে বাইকটা আনতে গেছে। তো আজকে আমাদের বিষ্ণুপুরের ভ্রমণের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে।